ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর যে শুল্ক আরোপ করেছিল সেই শুল্ক আরোপের 24 ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে বিশ্ব বাজারে কিছুটা শেয়ার বাজারের যে কিছুটা উন্নতি অবনতি হয়েছে, সোনার দাম বেড়ে গিয়েছে। সব মিলিয়ে আমেরিকার কী অবস্থা, বিশ্ব বাজারের কী অবস্থা, শেয়ার বাজারের কী অবস্থা, এসব নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, শুল্ক আরোপের 24 ঘন্টারও বেশি সময় চলে গেছে, একদমই মোটা দাগে জানতে চাই আমেরিকার এখন কি অবস্থা? হ্যাঁ, আপনার যথার্থ প্রশ্ন। সেটা হচ্ছে যে ট্রাম্প তো এই সিদ্ধান্তটা যে বাড়তি শুল্ক আরোপ দেশে দেশে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তটি নিয়েছেন আমেরিকাকে রক্ষা করার জন্য, আমেরিকাকে আরও ভালো রাখার জন্য, আমেরিকার মানুষকে আরও ভালো রাখার জন্য। কিন্তু যদি কয়েকটা ছোট উদাহরণ যদি আমরা এখানে দেখি যে তার এই সিদ্ধান্ত এখনও কার্যকর হয়েছে কি হয়নি, এখনও হয়নি বলেই জানি যে সেই সিদ্ধান্তটা নেওয়ার আগেই তার এই ঘোষণাটা আসার পরপরই কী ধরনের অবস্থা হলো। আমরা যদি দেখি যে আমেরিকার 3টে বড় শেয়ার মার্কেট, একটা হচ্ছে ডাউ জোন্স, একটা হচ্ছে S&P 500, আর একটা হচ্ছে নাসডাক। এই 3টে শেয়ার বাজারে কিন্তু শেয়ার বাজারের যে সূচক গতকাল কিন্তু পড়েছে এবং ধসটা কিন্তু বড় মাপের ধস। আর আপনার যেটা ডাউ জোন্সের 1700 পয়েন্টের কাছাকাছি এই সূচকের পতন ঘটেছে, যেটা বলা হচ্ছে যে 2020 সালের পরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনার নিউ ইয়র্ক পোস্ট, এটা জানেন পত্রিকাটা বেশ নাম করা, এই নিউ ইয়র্ক পোস্ট একটা হিসাব করে দেখিয়েছে যে গতকাল মার্কিন শেয়ার বাজার থেকে প্রায় $3.1 ট্রিলিয়ন উধাও হয়ে গেছে। 3.1 মানে হচ্ছে $3,10,000 কোটি কিন্তু একদিনে উধাও হয়ে গেছে এই ট্রাম্পের একটা সিদ্ধান্তের কারণে। তাহলে বুঝে দেখুন যে আপনার ট্রাম্প যে সিদ্ধান্তটা নিলেন তার দেশকে রক্ষা করার জন্য, তার দেশের মানুষকে ভালো রাখার জন্য, তো প্রথম দিনই তার দেশের মানুষের এই বিপুল পরিমাণ অর্থ কিন্তু নেই হয়ে গেছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতেন। দ্বিতীয় আর একটা প্রশ্ন যে বিষয়টি আপনার বার্তা সংস্থা, মার্কিন বার্তা সংস্থা AP একটি নিউজ করেছে, সেই নিউজে বলা হচ্ছে যে মার্কিন অর্থনীতিবিদরা বলছেন যে এই ব্যবস্থা যদি কার্যকর করা হয় তাহলে কিন্তু 4% এই তাদের যে মূল্যস্ফীতি বা আমরা ইনফ্লেশন যেটাকে বলি, সেই ইনফ্লেশন রেট 4% বেড়ে যাবে। এখন যা আছে এখনই কিন্তু আমেরিকায় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি কিন্তু বেশ, তারপরে আরও 4% সেখানে যুক্ত হবে। তাহলে এইবার বুঝেন যে কী অবস্থায় যাবে। এর আগের দিন আমরা বলেছি যে ট্রাম্পের আগের জমানায় যিনি তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাইক পেন্স, তিনি বলেছেন যে এই যে ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে প্রত্যেকটি আমেরিকান ফ্যামিলিকে মানে বছরে $3,500 বাড়তি ব্যয় করতে হবে। এই বাড়তি ব্যয়ের বোঝা কিন্তু প্রত্যেকটি পরিবারের উপর চাপে এবং তার এই কথাটি কিন্তু মার্কিন অর্থনীতিবিদরাও কিন্তু সমর্থন করছেন এবং তারাও হিসাব করে দেখিয়েছেন যে এই ধরনের ব্যয় কিন্তু আমেরিকার পরিবারগুলোর জন্য বাড়বে বা বাড়তি বোঝা হিসাবে দেখা দেবে। সেটা এপির এই নিউজে বলা হচ্ছে। আপনি জানেন যে AP মোটামুটি তারা কনস্ট্রাকটিভ নিউজই করে এবং এই নিউজ করার কারণে APর একজন সাংবাদিককে ট্রাম্প ওভাল অফিস থেকে বের পর্যন্ত করে দিয়েছিলেন। বের করে দেওয়ার ঘটনা কিন্তু APর সাংবাদিকদের এই অভিজ্ঞতা কিন্তু হয়েছে। আচ্ছা সেলিম খান, আপনি আমেরিকার প্রসঙ্গ বলছিলেন, আমরা এখন একটু বিশ্ব বাজার সম্পর্কে জানতে চাই। আমরা দেখেছি কালকে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পরই স্বর্ণের দাম বেড়ে গিয়েছে, পাশাপাশি এশিয়ার যে শেয়ার বাজার সেখানেও দরপতন হয়েছে বেশ কিছু দেশে। কি অবস্থা বিশ্ববাজারে? হ্যাঁ, এই একটি জিনিস এখন এই ট্রাম্পের সিদ্ধান্তের পর থেকেই কিন্তু সোনার দাম কিন্তু বিশ্ববাজারে বেড়েই চলেছে। কারণ সবাই মনে করছে যে এইটি একমাত্র ধাতু বা এটি একমাত্র পণ্য যেটি কিনে রাখলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, অন্তত ক্ষতির শিকার হতে হবে না। সেটা যেমন দেশ তেমনি অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, তেমনি কিন্তু ব্যক্তি, সবাই কিন্তু এই একটা সিদ্ধান্তের মধ্যে আছেন যে যত পারো গোল্ড কেনো বা সোনা কিনতে থাকো, এই কিনলে তাহলে এর জন্য কিন্তু লস কিন্তু অনেক কম হবে। আপনি জানেন যে আমেরিকার এই সিদ্ধান্তের আগেই, অনেক আগে থেকেই বিশ্বের বেশ কয়েকটি দেশ চীন, রাশিয়া, ভারত এরকম তারা কিন্তু এই যে আমেরিকার যে
আপনার ডলারে যে তার বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক যে রিজার্ভ, সেই রিজার্ভ যে বৈদেশিক মুদ্রা যারা আমেরিকার ডলারে রাখতেন, তারা কিন্তু হঠাৎ করে এটি বিক্রি করে দিয়ে সোনায় বিনিয়োগ করা শুরু করেছেন। চীন তো মানে লাখ লাখ মানে টন সোনা কিনছেন। এই কারণে কিন্তু চীনের মুদ্রা ব্যবস্থাও কিন্তু এখন অনেক শক্তিশালী। ফলে সবার ঘুরে ফিরে সেই গোল্ডের উপর গিয়ে আস্থাটা গিয়ে দাঁড়িয়েছে। কারণ আপনিই দেখেন যে না আস্থা রাখারও কিছু নেই। যদি আমি ধরি যে আমেরিকার শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছিলেন, হঠাৎ করে তাদের মানে 3,10,000 কোটি ডলার নেই। এই বড় বড় প্রতিষ্ঠান আপনার, সেখানে আপনার টেসলা আছে, সেখানে আপনার ওই এনভিডিয়া আছে, সবাই বড় বড় তাদের বড় বড় যারা জায়ান্ট বলা হচ্ছে এখন আমেরিকা, বিশেষত টেক জায়ান্ট, এই টেক জায়ান্টদের শেয়ারের দাম কিন্তু কমেছে। পাশাপাশি আমেরিকার শেয়ার বাজার না, এখন আপনি আসেন জাপান, সাউথ কোরিয়া, চীন, সবার শেয়ার বাজারে কিন্তু এই মানে গতকাল তো পতন হয়েছেই, আজকে সকাল থেকেও কিন্তু সেই পতন রোধ করা সম্ভব হয়নি। কারণ প্রত্যেক দেশের নেতারাই বলছেন যে এর ফলে দেশ ক্ষতিগ্রস্ত হবে ও তাদের উৎপাদন ব্যবস্থা ধাক্কা খাবে, তাদের মানে অর্থনৈতিক দুরবস্থাও আসতে পারে। ফলে এই যখন নেতাদের মুখ দিয়ে বা যারা দেশ পরিচালনা করছেন তাদের মুখ দিয়ে বা অর্থনীতিবিদরা যখন নানা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু শেয়ার বাজারে তার প্রভাব কিন্তু পড়তে বাধ্য। এবং শেয়ার বাজারের চিত্র থেকে বোঝা যায় যে এই ঘটনার বিশ্ব অর্থনীতি কিভাবে পড়তে পারে। সেলিম খান, আমরা গতকাল থেকেই দেখেছি যে বাংলাদেশের খবরটি জানাজানির পরে আমাদের যে পোশাক শ্রমিক, পোশাক কারখানাগুলো রয়েছে, সেই মালিকদের মধ্যে একটু অস্থিরতা আমরা দেখেছি। সরকারের পক্ষ থেকেও কথা বলেছে এই শুল্কটাকে কিভাবে কমানো যায় সেটা নিয়ে আলোচনা হবে। তো বাংলাদেশের আসলে 24 ঘন্টায় কেমন অবস্থা দেখলেন? বাংলাদেশে প্রতিক্রিয়া হিসাবে আমরা ধরেন অন্যরা অনেক কড়া মাপের প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু আমরা তো এত কড়া কথা বলার জায়গায় নেই। কিন্তু আমরাও আসলে এই ধরনের কথাগুলো বলতে চাই যে বাংলাদেশ আসলে রপ্তানি করে আপনার আমেরিকায় 840 কোটি ডলার, আমদানি করে 220 কোটি ডলার। আমাদের এই যে বাণিজ্যের পার্থক্য তো মাত্র 620 কোটি ডলার, মানে 6.2 বিলিয়ন ডলার। তো এইটা নিয়ে তো এত মাথা ব্যথা, আমাদের উপর 37% ট্যাক্স কিভাবে আরোপ করা হলো, এখন কিন্তু এইটা প্রশ্ন উঠেছে যে ওনারা বলছেন যে আমরা আমেরিকান পণ্যের উপর 74% শুল্ক আরোপ করি। তাহলে আমেরিকান পণ্যের উপর কোথায় 74% শুল্ক আরোপ করি, সেটা তো মানে হিসাবটা কি, কোন হিসাবে তারা প্রমাণ করলেন? যে আমেরিকা থেকে বাংলাদেশ হচ্ছে 5ম তুলো আমদানিকারক দেশ। সেই তুলো আমদানি করে তখন কিন্তু কোনো ধরনের কোনো ট্যারিফ বা কোনো শুল্ক কিন্তু নেই। কারণ ওই যে তুলা মানে কাঁচা পণ্য হিসাবে, মাল হিসাবে ঢোকে, সেইটাকে আপনার কাপড় হিসাবে বুনে তৈরি পোশাক হিসাবে তৈরি করে আবার সেটা আমেরিকার বাজারে হয়তো রপ্তানি করা হয়। ফলে এইখানে তো অনেক ক্ষেত্রে যে বিপুল পরিমাণ তুলা, তারপরে অন্যান্য কিছু জিনিস রপ্তানি করে, রপ্তানির পণ্য যে খুব বেশি সংখ্যক, আমেরিকার রপ্তানির পণ্য তো অনেক উচ্চমানের, বা তাদের যদি সবচেয়ে বড় ব্যবসা তো অস্ত্র, সেই অস্ত্র কেনার ক্ষমতা তো বাংলাদেশ বা আমাদের সেক্ষেত্রে ওই জিনিস কেনা, আমি তো একটা F-35 বললেই তো কিনতে পারবো না, সেও বিক্রি করবে না, আমি আরও কিনতে পারবো না, তো বলে তো লাভ নেই এই কথা। ফলে এই ছোট্ট একটা যেখানে চীনের সঙ্গে তার প্রায় 292 বিলিয়ন ডলারের বাণিজ্য পার্থক্য, সেখানে বাংলাদেশ তো নস্যি, মানে 6%-এর হিসাব। এখন যারা আমাদের বাণিজ্য উপদেষ্টা যথাযথ বলেছেন যে উনি বলছেন যে শব্দ হিসেবে ব্যবহার করেছেন এটি অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত খুবই একটা মাইল্ড শব্দ নিশ্চিত, এবং তিনি যেটা বলেছেন সেটি আসলে বাস্তবসম্মত যে এটা পুরো বিশ্ব বাণিজ্যের জন্য একটা সুনামির মতো ধাক্কা। আসলে গতকাল কিন্তু আমরা বলেছিলাম যে জাপানের একজন অর্থনীতিবিদ, তিনিও কিন্তু এই সুনামি শব্দটা ব্যবহার করেছিলেন, এবং দেশে দেশে এই শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। কারণ ট্রাম্প এমন একটা সময়, এমন একটি বিষয়, মানে যে জিনিসটা পুরো যে সিস্টেম চলছিল, সেই সিস্টেমে তিনি এমনভাবে আঘাত করলেন যে সিস্টেমটা ভেঙে চুরমার করে দেওয়ার মতো। এখন এইটা কে কোথায় কিভাবে দেখবে বা কিভাবে ব্যবস্থা নেবে, এর জন্য কিন্তু প্রত্যেকের পর্যাপ্ত সময় দরকার। কেউ কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থার কথা ভাবছে না, বা বাংলাদেশও ভাবছে না।
আপনি ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি সবার সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো পক্ষ আছে তাদের সঙ্গে বৈঠক করেছেন, তিনি আরও বৈঠকে করবেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আগামী রোববার অর্থ উপদেষ্টা বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে এর বিপরীতে কি বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে পারে সেই সিদ্ধান্ত তিনি জানাবেন। আমার ধারণা যে বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই বিশ্বের অন্যান্য দেশের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তের দিকেও তাকিয়ে থাকবে। আচ্ছা সেলিম খান, এই যে বলা হচ্ছিল কালকেও প্রেস সচিব তিনিও বলেছিলেন যে আমেরিকা থেকে আমরা যেসব পণ্য আমদানি করি সেগুলোর ওপর কর কমিয়ে দেওয়া, আবার আমেরিকার পণ্য যদি বেশি পরিমাণে আমদানি করা হয় সেক্ষেত্রে কি এই ঘাটতি কিংবা এই যে ব্যবধানটা সেটি কিছুটা কমানো সম্ভব? দেখুন, এখানে একটা বলার বিষয়, যদি আপনি চাপের কাছে নতি স্বীকার করেন, না আমেরিকার চাপ নিশ্চয়ই এই নতি স্বীকার আমরা করতেই পারি, মানে আমাদের মতন ছোট দেশ, সেখানে আমেরিকার বিশাল বিশ্বের 1 নম্বর সব দিক দিয়ে এক নম্বর দেশ, বিশ্বের 1 নম্বর অর্থনীতি, বিশ্বের সামরিক শক্তিতে 1 নম্বর, এ বিষয়ে কোনো তো সন্দেহ নেই। তো সেই রকম একটা দেশ যখন চাপ দেয় তখন আমাদের মতন দেশের পক্ষে মানে সেটা সামলানো অনেকটা কঠিন হয়ে পড়ে। কিন্তু বিষয়টি হচ্ছে যে যখনই আপনি ধরেন চাপে পড়ে আপনি এই আমেরিকান পণ্যের উপর ট্যারিফ কমিয়ে দিলেন, যে আমদানির উপরে ট্যারিফ কমালেই যে ট্রাম্প আপনার ট্যারিফ কমিয়ে দেবেন সেটার কি কোনো গ্যারান্টি আছে? 2 নাম্বার, এটা কিন্তু ভারত করেছিল, সেই ভারত করলে কিন্তু ভারত কিন্তু কোনো ফল পায়নি, উল্টে ট্রাম্প যে সিদ্ধান্ত নেওয়া সেটা কিন্তু সিদ্ধান্তটা নিয়েছেন। আমরা যদি বলি যে আপনি যখনই আমেরিকার সঙ্গে এই জিনিসটি করবেন তখনই কিন্তু আর 5টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন বলি বা অন্যান্য জাপান বলি বা যে কোনো দেশের কথাই বলি না কেন, তারা কিন্তু এই সুযোগটা নিতে চাইবে যে আমরাও তো চাপ দিলে তাহলে বাংলাদেশের কাছ থেকে এই সুবিধাটা নিতে পারবো। ফলে এইটি কতদূর কার্যকর হবে আমি জানি না। 2 নম্বর যেটা আপনি বললেন যে বাড়তি আমেরিকা থেকে বাড়তি জিনিস আমদানি করা, আপনি আমেরিকা থেকে কী পণ্য আমদানি করবেন? আপনাকে সেটা আগে তালিকা তৈরি করতে হবে যে আপনি পণ্য আমদানি করবেন। যদি আমাদের প্রয়োজন হতো আমেরিকান পণ্য আমদানি করা, তাহলে এখন তো মুক্ত বাজার অর্থনীতি চলছে, সুতরাং আমেরিকার পণ্য আমাদের ব্যবসায়ীরা যদি লাভজনক হতো বা সেটা এই বাজারে যদি চলতো, আমেরিকার সব জিনিস যে আমাদের বাজারের জন্য সুইটেবল এমন তো না, সেই জিনিস তো আপনি করতে পারবেন না। ফলে এটাও কোনো অপশান বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে নিজেরা বসে সামগ্রিকভাবে এবং সারা দুনিয়ার বহু দেশ তো ক্ষতিগ্রস্ত বা বহু দেশ তো চিন্তিত এটা নিয়ে, তারাও নিশ্চয়ই ভাবছে এবং সিদ্ধান্ত নেবে, তো আমরা তাদেরকেও ফলো করতে পারি। ফলে এই চাপটা সামাল দিতে হবে আমি মনে করি সামগ্রিকভাবে। দেশ যেমন থাকবে, তাদের আমাদের বাংলাদেশের বন্ধু যে রাষ্ট্রগুলো আছে তারা কিভাবে কাজ করছে বা তারা কিভাবে জিনিসটাকে দেখছে, এক্ষেত্রে আমাদের কূটনৈতিক অর্থনীতিকে অনেক বেশি সচল করা এই মুহূর্তে প্রয়োজন বলে অন্তত আমার বিশ্বাস। আচ্ছা সেলিম খান, আবারও আপনার কাছে মোটামুটি একই প্রসঙ্গে আসি যে সরকারের সাথে আমেরিকার আলোচনা এবং আরেকটি অপশন যেটি বলা হচ্ছে বারবার যে আমেরিকার পণ্যের উপর শুল্ক কমিয়ে দেওয়া, এই দুটো বাদে কি আর কোনো অল্টারনেটিভ আছে যেটি দিয়ে আসলে এই শুল্ক যে আরোপ করা হয়েছে এটিকে কোনোভাবে রোধ করা সম্ভব? কোনো কিছু, প্রথম হচ্ছে যে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসা, একটা হচ্ছে যে আলোচনায় বসার আগে প্রথম জিনিস হচ্ছে যে নিজের আগে ঠিক করা যে আমরা কি চাই, এবং আলোচনায় বসলেই যে বিষয়টি নিষ্পত্তি হবে এমন না। আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে যে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ট্রাম্প একটা বিরাট ধরনের পরিবর্তন আনতে চাচ্ছেন। যে জিনিসটা আমি গতদিনও বলার চেষ্টা করেছি যে আজ থেকে 35 বছর আগে তারা যে মুক্ত বাজার অর্থনীতি, যখন সোভিয়েত ইউনিয়নের ভেঙে পড়লো বা সোভিয়েত ইউনিয়নকে ভাঙতে আমেরিকা সফল হলো, আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা, তারপরে আপনার 2 জার্মানি এক হলো, এরপর তাদের তৃতীয় যে চালু করার ব্যবস্থা ছিল সেটি ছিল হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতি। সেই মুক্তবাজার অর্থনীতিও কিন্তু 35 বছর চলে গেছে। তা এটা চলতে চলতে একটা তো ব্যবস্থা গড়ে উঠেছে, একটা সাপ্লাই চেন, এক ধরনের মানুষ এটাতে অভ্যস্ততা চলে আসছে। এই অভ্যস্ততার জায়গা থেকে হঠাৎই আপনি যখন তার ব্যতিক্রম বা সেইখানে কোনো এখন একটা নদীর স্রোতের মাঝখানে হঠাৎ যদি আপনি নদীতে বাদ দিয়ে দেন তাহলে অবশ্যই 2 পাড় ভাঙতে থাকবে, অবশ্যই আপনার ভাঙতে থাকবে। ঠিক এমনই এই বিশ্ব ব্যবস্থা, আপনি বলছেন যে এই বিশ্ব আর বিশ্ব নেই, বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, এইখানে একমাত্র মানুষ বাদে আর কোনো কিছু যাতায়াতে বাধা নেই। আপনি মানুষই শুধুমাত্র এক দেশ থেকে, যে দেশের বাউন্ডারিটা আসলে রাজনৈতিক বাউন্ডারি, যে বাউন্ডারিটা মানুষের নিজের দ্বারা তৈরি,
কিন্তু মানুষের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া ছাড়া আপনি দেখেন আপনার পণ্য যাচ্ছে, আপনার আলো বাতাস, আপনার পশু পাখি সবাই যেতে পারে, শুধুমাত্র মানুষেরই অধিকার নেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। তো এই ব্যবস্থা তো দীর্ঘদিন ধরে টিকতে পারে না, টিকবেও না। এবং ট্রাম্প যে ব্যবস্থা নিয়েছেন এটি কতদূর টিকবে সেটার জন্য আমাদের আর কিছু কাল অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbd.com।